হ্যালো সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আমরা হচ্ছে চ্যাপ্টার 3, এটার 36 পৃষ্ঠা আয়ন সৃষ্টি এখান থেকে শুরু করব। সো এই আয়ন সৃষ্টি এই টপিকটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আমি তোমাদেরকে বেসিক সহ এত সুন্দর করে বুঝিয়ে দেবো। সো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। আর আগের ভিডিওগুলো যারা দেখো নাই তারা অবশ্যই আমি হচ্ছে কমেন্ট বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব, দেখে নিবা। কারণ ধারাবাহিকভাবে না দেখলে হচ্ছে তোমরা টপিকগুলো ভালো করে ক্লিয়ার হবে না। সো ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নিবা। তো আমি যে হচ্ছে তোমাদের গণিতের পাশাপাশি এই বিজ্ঞান বইয়ের প্রত্যেকটা পেজ অনেক ডিপলি হচ্ছে বেসিক সব বুঝিয়ে দিয়ে থাকি। সো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর কে কোথা থেকে দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট করবা। তো চলো বেশি কথা না বলে শুরু করে ফেলি। আয়ন সৃষ্টি। আচ্ছা, আয়ন সৃষ্টি বলতে কি বুঝি আমরা বেসিক্যালি? আয়ন সৃষ্টি বলতে বুঝি হচ্ছে কোনো একটা পরমাণু, যেমন ধরো হচ্ছে সোডিয়াম, তারপর ধরো হচ্ছে ক্লোরিন, এগুলো তো পরমাণু। এই পরমাণুর উপরে প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকে। যদি তুমি দেখো হচ্ছে কোনো পরমাণুর উপরে এরকম প্লাস অথবা মাইনাস যুক্ত চিহ্ন থাকে, তাহলে বুঝবা এগুলো হচ্ছে কি আয়ন সৃষ্টি হয়েছে, অর্থাৎ আদানগ্রস্ত হয়েছে, অর্থাৎ চার্জ যুক্ত হয়েছে। ঠিক আছে? তাহলে কি বললাম, তুমি যদি কোনো একটা পরমাণুর উপরে প্লাস অথবা মাইনাস দেখো, তাহলে বুঝবা কি এগুলা আয়ন সৃষ্টি হয়েছে, অর্থাৎ আদানগ্রস্ত হয়েছে। এখন কথা হচ্ছে কিভাবে আয়ন সৃষ্টি হয় বা আদানগ্রস্ত হয়, এগুলো নিয়ে কথা বলবো। সো এগুলো বোঝানোর আগে আমি হচ্ছে তোমাদেরকে বেসিক জিনিসগুলো আগে বুঝিয়ে নেই। ধরো আমাদের যতগুলো পরমাণু আছে না, প্রত্যেকটা পরমাণু, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তারপর হচ্ছে সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, এই সবগুলা যতগুলো পরমাণু আছে সবগুলা পরমাণু বেসিক্যালি কী চাই জানো? স্থিতিশীলতা অর্জন করতে। অর্থাৎ স্থিতিশীলতা বলতে আমরা কি বুঝি? স্থিতিশীলতা বলতে বুঝি যে প্রত্যেকটা পরমাণুর আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে যতগুলা ইলেকট্রন থাকা দরকার, যদি ততগুলাই থাকে তাহলেই হচ্ছে সেটা স্থিতিশীলতা অর্জন করে। এবং প্রত্যেকটা মৌলিক কী চায় জানো? স্থিতিশীলতা অর্জন করতে চায়। যেমন আমি এখানে কিছু নিষ্ক্রিয় গ্যাস লিখে রাখছি। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 6টা: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। সো এই নিষ্ক্রিয় গ্যাসগুলা সবগুলাই স্থিতিশীল এবং প্রত্যেকটা মৌলই চায় হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো অর্জন করতে, অর্থাৎ স্থিতিশীলতা অর্জন করতে। এখন আমি একটু বলি স্থিতিশীলতা অর্জন করতে কেন চায়। ধরো আমি তোমাকে বললাম যে তুমি সারাদিন কাজ করো, তুমি কি সারাদিন কাজ করতে চাইবে? তুমি সারাদিন কিন্তু কাজ করতে চাইবে না, তুমি একটু রেস্ট চাইবে বা হচ্ছে কাজগুলো একবারে করে তুমি বসে থাকতে চাইবে। হ্যাঁ, সিমিলার ওয়েতে মৌলগুলো বা পরমাণুগুলো কি জানো, ওই তোমার বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না সবসময়, বুঝছো? এই জন্য ওরা স্থিতিশীলতা অর্জন করে থাকতে চায়। আর স্থিতিশীলতা অর্জন করার জন্য মৌলগুলা বা পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে। ঠিক আছে? এখন স্থিতিশীলতা তো বললাম, তো একটু বোঝার ট্রাই করি। ধরো হিলিয়াম, হিলিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তো ওর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস। আগের ভিডিও কিন্তু ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ডিটেলস আলোচনা করছি। সো অবশ্যই কমেন্ট বক্স থেকে লিঙ্কটা হচ্ছে ভিডিওগুলো দেখে নিবা। এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। এখন আমরা জানি যে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখো হিলিয়ামের কিন্তু ইলেকট্রনই আছে 2টা, তাহলে আমি কিন্তু 2টা ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে ভাইয়া বলো তো, আমি তোমাকে কী বলছি, স্থিতিশীলতা আসলে কীভাবে অর্জন হয়? একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকা দরকার, ঠিক ততগুলাই থাকলে ওই মৌলটা বা ওই পরমাণুটা স্থিতিশীল। তাহলে আমরা জানি এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে কয়টা ভাই? থাকে 2টা। দেখো তো হিলিয়াম কিন্তু মানে সর্বশেষ কক্ষপথে, হিলিয়ামের তো একটা কক্ষপথই প্রয়োজন। এই সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকার কথা, 2টাই আছে। তার মানে ভাইয়া হিলিয়াম হচ্ছে কি স্থিতিশীল মৌল। ঠিক আছে? এইরকম প্রত্যেকটা মৌলই। আমি যদি তোমাকে আবার নিয়নকে দেখাই, নিয়নের হচ্ছে তোমার হচ্ছে কত, দেখো নিয়নের হচ্ছে 10। এখন তাহলে এটা নিউক্লিয়াস, তাহলে প্রথম কক্ষপথে থাকে হচ্ছে 2টা ইলেকট্রন সর্বোচ্চ দিলাম। আর দ্বিতীয় কক্ষপথে থাকে কয়টা ভাইয়া? 8টা থাকে। তাহলে এইখানে 2টা, এইখানে 2টা, এইখানে 2টা, এইখানে 2টা। দেখো আমরা জানি দ্বিতীয় কক্ষপথে, এটা হচ্ছে ভাইয়া দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে ভাইয়া? 8টা ইলেকট্রন থাকে। এখন নিয়ন কিন্তু দেখো ওর শেষ কক্ষপথ কোনটা? 2 নম্বর কক্ষপথ ওর শেষ, আর তোর কক্ষপথের প্রয়োজন নেই। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকার কথা, 8টাই আছে। সো নিয়নও কিন্তু ভাইয়া কি একটা স্থিতিশীল মৌল।
এই জন্য বেসিক্যালি তোমার হচ্ছে স্থিতিশীল জিনিসটা বুঝতে পারছো তো, যে সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকা প্রয়োজন, যদি ওই কয়টাই থাকে তাহলে সেটা স্থিতিশীল পরমাণু। প্রত্যেকটা মৌলই বেসিক্যালি ভাইয়া স্থিতিশীলতা অর্জন করতে চায়। এখন এই স্থিতিশীলতা অর্জন করার জন্য ভাইয়া ইলেকট্রন ত্যাগ করতে হয় এবং কিছু সময় ইলেকট্রন গ্রহণ করতে হয়। এখন আমি তোমাকে যদি বলি যে ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে বেসিক্যালি কী ঘটে, দেখো এখন একটু বইতে চিন্তা করি আমরা। কখনো কখনো একটি পরমাণু সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীলতা অর্জন করতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে পরমাণুগুলো কী করে জানো, তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে না, তাদের মতো কাঠামো অর্জন করতে চায়। এটা বোঝার জন্য আমি একটা উদাহরণ তোমাদেরকে দেই। ধরো এটা হচ্ছে সোডিয়াম, ভালো করে বুঝো ভাইয়া, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, আর আমি এখানে করলাম ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 17। এখন ভাইয়া আমি যদি এটার ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে দেখাই, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কী হবে ভাইয়া, 2, 8, 1, আর ক্লোরিনের কী হবে ভাইয়া, 2, 8, 7। তো ভাইয়া তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, তোমরা যদি বেসিক সহ তোমরা হচ্ছে এই বিজ্ঞান বইটা হচ্ছে বুঝতে চাও, তাহলে হচ্ছে আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবে, তাহলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি কিন্তু এর আগের ভিডিওতে ইলেকট্রন বিন্যাস, তারপর কক্ষপথ নিয়ে অনেক কথা বলছি। সো ওই ভিডিওর লিঙ্কগুলো আমি প্লে লিস্টে দেখে দিব, কমেন্ট বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিবা। আর আমার চ্যানেলে গেলে তোমরা হচ্ছে বিজ্ঞানের প্লে লিস্টই পাবা, ওইখান থেকে সুন্দর করে দেখে নিবা। তো চলো কথা না বলে শুরু করি। এখন দেখো এটা কিন্তু ইলেকট্রন বিন্যাস, আমরা যদি চিত্রের সাহায্যে দেখি, এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। আমরা জানি প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, সো আমি 2টা ইলেকট্রন দিয়ে দিলাম। তারপর হচ্ছে যেহেতু 11, তাহলে 2টা ইলেকট্রন দেওয়ার পরে আরও 9টা ইলেকট্রন প্রয়োজন না, এই জন্য আমাদের 9টা ইলেকট্রন তো হচ্ছে বসাইতে হবে। সো এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। এখন ভাইয়া দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ। তাহলে তুমি কিন্তু চাইলে ভাইয়া এখানে কি করতে পারবে না, 9টা ইলেকট্রন বসাইতে পারবে না। সো আমি 8টা ইলেকট্রন বসাই দিই, এই যে 8টা ইলেকট্রন বসাই দিলাম। এখন দেখো আমি 2টা ইলেকট্রন বসানোর পরে আমার আরও 9টা ইলেকট্রনের প্রয়োজন ছিল, কিন্তু আমি কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে কী করতে পারবো না, 9টা ইলেকট্রন বসাইতে পারবো না, কারণ দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা ইলেকট্রনে বসানো যায়। এখন তাহলে এই 8টা আর 2টা 10টা, তাহলে ওর ইলেকট্রন তো 11টা, তাহলে আরেকটা ইলেকট্রন লাগবে না, এই জন্য আমি আরেকটা শক্তি স্তর নিয়ে এখানে আরেকটা ইলেকট্রন দিয়ে দিব। ভালো করে বুঝি, এটা হচ্ছে সোডিয়ামের। আর ভাইয়া এখানে ক্লোরিনের যদি করি, সিমিলার ওয়েতে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে এবং দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা থাকে, 8টা ইলেকট্রন থাকে, আমি 8টা ইলেকট্রন দিয়ে দিলাম। এবং তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারে, বাট ওর আছে 7টা, এই জন্য আমি কী করবো, 7টা ইলেকট্রন দিয়ে দেবো, 2টা, 4টা, এই 6টা, এই 7টা। এখন দেখো ভাইয়া তোমাকে আমি কি বলছিলাম, যে প্রত্যেকটা মৌলিক ভাইয়া স্থিতিশীলতা অর্জন করতে চায়, আর স্থিতিশীলতা অর্জন করার জন্য হ্যাঁ কী করতে চায়, তোমার হচ্ছে ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে। এখন দেখো তো ভাইয়া ওর সর্বশেষ কক্ষপথে আছে 1টা ইলেকট্রন সোডিয়ামের, আর ক্লোরিনের আছে কয়টা ইলেকট্রন ভাইয়া, 7টা ইলেকট্রন। এখন ভাইয়া তুমি চিন্তা করো, এই সোডিয়াম যদি 1টা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেয়, তাহলে কি দাঁড়াবে, সোডিয়াম ধরো এই 1টা ইলেকট্রন এখানে ক্লোরিনকে দিয়ে দিবে, হ্যাঁ ক্লোরিনকে দিয়ে দিবে, তাহলে ওর কী থাকবে ভাইয়া, আমি আরেকটু আঁকাচ্ছি, নিউক্লিয়াস 2টা ইলেকট্রন এখানে থাকবে 2টা, আর দ্বিতীয় কক্ষপথে কটা থাকবে ভাইয়া, 8টা, 2, 4, 6, 8। তোমরা একটু বৃত্তগুলো ভালো করে ভরাট করবে, 8টা। তাহলে দেখো ওর ছিল হচ্ছে কয়টা, 11টা ইলেকট্রন। ও কী করলো, 1টা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিল। এই ক্লোরিনকে দেওয়ার ফলে কি হলো, দেখো ওর 1টা ইলেকট্রন যদি চলে যায়, তাহলে এই দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, 8টা থাকে না, এই যে ভাইয়া দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 8টা। তাহলে একটু চিন্তা করো তো ভাইয়া, এখানে কয়টা ইলেকট্রন হলো, 2 আর এখানে 8, 10টা। এই 10টা ইলেকট্রন কার যেন ভাইয়া, এই যে নিয়নের হচ্ছে 10। তাহলে এই সোডিয়াম 1টা ইলেকট্রন ত্যাগ করে কার কাঠামো অর্জন করলো, নিয়নের কাঠামো অর্জন করলো না। আর ও কয়টা ইলেকট্রন ত্যাগ করছে ভাইয়া, 1টা ইলেকট্রন ত্যাগ করছে। সো Na+। এইখানে ভাইয়া প্লাস কেন আসলো তোমাকে বলি, মনে রাখবা পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করলে প্লাস হয়, আর কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস হয়। ধরো তুমি এটাই ভেবে মনে রাখতে পারো, তোমার কাছে অনেক টাকা আছে, হ্যাঁ তাহলে তুমি ধরো বড় লোক, তুমি কিন্তু মানুষকে টাকা দিতে পারবা। আর যার কাছে টাকা নাই, সে হচ্ছে ধরো একটু গরিব, ও কিন্তু টাকা নিবে, ঠিক আছে। তাহলে সিমিলারতে চিন্তা করো, সোডিয়াম হচ্ছে বড় লোক, ওর হচ্ছে ইলেকট্রন বেশি, এই জন্য দিয়ে দিছে, আর যে দিয়ে দেয় সে তো বড় লোক, এই জন্য প্লাস, আর যে নেয় সে তো গরিব, ধরো ও হচ্ছে মাইনাস হবে। আর তুমি এইটা সহজ কথা মনে রাখবা,
পরমাণুগুলো যদি ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ দিয়ে দেয় তাহলে প্লাস হবে। তাহলে ভাই তুমি আমাকে বলো তো এখানে একটা ইলেকট্রন কাকে দিয়ে দিবে? ক্লোরিনকে দিয়ে দিবে। দিয়ে দিলে কি প্লাস হবে? যেহেতু একটা ইলেকট্রন দিচ্ছে এই জন্য প্লাস। আর যদি কখনো কোনো মূল্য দুইটা ইলেকট্রন দেয় তাহলে ভাই কী হবে? 2 প্লাস হবে। তিনটে ইলেকট্রন দিয়ে দিলে 3 প্লাস হবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? তাহলে ও যে একটা ইলেকট্রন দিয়ে দিল তাহলে কি ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে কী আসবে? প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকবে, তারপরে কয়টা? 8টা, 4, 6, 8, আর হচ্ছে তৃতীয় শক্তি স্তরে ছিল কয়টা আগের? তোমরা একটু সুন্দর করে আঁকায় নেবে এগুলা। 4, 6, এই 7টা ছিল, একটা ইলেকট্রন দিয়ে দিল, এই যে একটা ইলেকট্রন দিয়ে দিল, কয়টা হলো? 8টা হলো। তাহলে ভাই একটু চিন্তা করো তো, ক্লোরিন কি একটা ইলেকট্রন গ্রহণ করছে না? আর গ্রহণ করা মানে হচ্ছে কি? মাইনাস। ঠিক আছে, গ্রহণ করা মানে কি ভাই? মাইনাস। একটা ইলেকট্রন করছে এই জন্য হচ্ছে শুধু মাইনাস। যদি দুইটা গ্রহণ করতো কোনো মৌল বা পরমাণু তাহলে 2 মাইনাস হইতো। এইখানে হচ্ছে ভাইয়া কথাটা, কোনো পরমাণু ইলেকট্রন দিয়ে দিয়ে প্লাস আয়নে পরিণত হয়, আর যখনই প্লাস আয়নে পরিণত হয় এটার নাম হয়ে যায় কি ভাইয়া? ক্যাটায়ন। কি হয়ে যায় ভাইয়া? ক্যাটায়ন। ভালো, ক্যাটায়ন। আর যে গ্রহণ করে মাইনাস আয়নে পরিণত হয় এই আয়নের নাম হচ্ছে অ্যানায়ন। আশা করি বুঝতে পারছো, অ্যানায়ন। তাহলে ফাইনাল কথাটা কি ভাই? ফাইনাল কথা হচ্ছে প্রত্যেকটা মৌলে আসলে কি চাই জানো? নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে। এখন দেখো ভাইয়া এখানে কিন্তু কয়টা ইলেকট্রন আছে? 10টা। তাহলে 10টা যেন এই নিষ্ক্রিয় গ্যাস কার? এই নিয়নের। সো এই সোডিয়াম কি একটা ইলেকট্রন দিয়ে দিয়ে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো অর্জন করছে। আর ক্লোরিন ভাই কী করছে? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিনের ছিল কয়টা? 17টা, একটা গ্রহণ করছে 18টা, এই নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের কাঠামো অর্জন করছে। তাহলে আমি কিন্তু আগেই বলছি যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে চায় অর্থাৎ স্থিতিশীলতা অর্জন করতে চায়। আর এই স্থিতিশীলতা অর্জন করার জন্য ভাই কী করতে হয়? ইলেকট্রন দিতে হয় আর আরেকটা পরমাণু ইলেকট্রন নিতে হয়। যারা ইলেকট্রন দেয় তাদেরকে বলা হবে ক্যাটায়ন, আর যারা ইলেকট্রন নেয় অর্থাৎ গ্রহণ করে তারা হয় অ্যানায়ন। যে দেয় সে প্লাস হয়ে যায় আর যে নেয় সে মাইনাস হয়ে যায়। একটা ইলেকট্রন দিলে একটা প্লাস, শুধু প্লাস, একটা ইলেকট্রন গ্রহণ করলে শুধু মাইনাস, দুইটা ইলেকট্রন গ্রহণ করলে 2 মাইনাস, আর দুইটা ইলেকট্রন ত্যাগ করলে 2 প্লাস। অনুরূপভাবে তিনটে ইলেকট্রন ত্যাগ করলে কী হবে ভাইয়া? 3 প্লাস, আর তিনটে ইলেকট্রন গ্রহণ করলে 3 মাইনাস। আশা করি অ্যানায়ন ক্যাটায়ন কি বুঝতে পারছো? এখন তোমাকে আয়ন কাকে বলে এই সংজ্ঞাটা লাগবে। সো ভাইয়া দেখো এখানে তোমাদের যা বলছে আমি কিন্তু ডিটেলস বুঝাই দিতেছি, তো আশা করি এইভাবে বুঝলে তোমার হচ্ছে একদম ইজি হয়ে যাবে। তাহলে ভাইয়া ক্যাটায়ন জিনিসটা কি বুঝতে পারছো তো? কোনো পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে ক্যাটায়ন বলা হয়, আর কোনো পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাকে অ্যানায়ন বলা হয়। এখন ভাইয়া তোমার লাগবে আয়ন কাকে বলে আর ক্যাটায়ন অ্যানায়ন কাকে বলে। আমি যদি আয়ন কাকে বলে এটাকে তোমাকে বলি, দেখো মুখস্থ করার ব্যাপার না, তোমাকে বুঝতে হবে যাতে তুমি অ্যান্সার করতে পারো। আয়ন তাহলে কী ভাই? দেখো তো আয়ন সৃষ্টি কীভাবে হলো? ইলেকট্রন ত্যাগ করে আরেকটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে আয়ন সৃষ্টি হলো না? আমি কিন্তু তোমাকে প্রথমেই বলছিলাম যে কোনো একটা মৌলের বা পরমাণুর উপরে প্লাস অথবা মাইনাস থাকলে সেটা কি? আয়ন সৃষ্টি হয়, সেটা হচ্ছে আয়ন। ঠিক আছে, তাহলে দেখো ভাই আয়নটা কীভাবে সৃষ্টি হলো? ইলেকট্রন ত্যাগ করে আর ইলেকট্রন গ্রহণ করে আয়ন সৃষ্টি হয়েছে না? তাহলে আয়ন কাকে বলে আমরা কীভাবে বলতে পারি? আমরা বলতে পারি না কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় এবং কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়। এই চার্জ বিশিষ্ট পরমাণুকে আয়ন বলা হয়। ভাইয়া কোনো প্রবলেম আছে? আরেকবার বলি, দেখো তুমি এইখান থেকে অ্যান্সারটা করবা। কোনো পরমাণু কী করছে? দেখো ভাই সোডিয়াম একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জে পরিণত হয়েছে না? এটাকে চার্জ বলা হয়। আর ক্লোরিন কি ঋণাত্মক চার্জে পরিণত হয়েছে না? তাহলে ভাই আমরা কীভাবে লিখতে পারি যে কোনো পরমাণু, আমি লিখে দিচ্ছি তোমরা হচ্ছে নোট করে নিও, কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক বানান ঠিক আছে না? হ্যাঁ, ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়, চার্জ বিশিষ্ট বা যুক্ত বলতে পারো, চার্জ যুক্ত হয়, এবং কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জ যুক্ত হয়, এই চার্জযুক্ত পরমাণুকে লেখাটা এখানে লিখি, যুক্ত পরমাণুকে আয়ন বলা হয়। ভাই আয়ন কি বুঝতে পারছো তো? এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, যে আয়ন কাকে বলে আয়ন বলা হয়। তাহলে ভাই এটাকে মুখস্থ করা কিছু, আমি কিন্তু তোমাকে আগেই বুঝাই দিচ্ছি যে অ্যান্সারগুলো কীভাবে করবা। বিজ্ঞান কিন্তু ভাই মুখস্থ করার জিনিস না, তুমি যদি বুঝতে পারো ভাইয়া তাহলে অ্যান্সারটা তোমার জন্য ইজি হয়ে যাবে। আমরা উদাহরণ দিতে পারি, যেমন
সোডিয়াম কি করে একটা ইলেকট্রন ত্যাগ করছে না, Na প্লাস, আর Cl কি একটা ইলেকট্রন গ্রহণ করছিল, Cl মাইনাস। সো আমরা কিন্তু এইভাবে অ্যান্সার করতে পারি, ঠিক আছে। এখন ভাইয়া দেখো এই সোডিয়াম কেন ত্যাগ করে, আমি এটাও হচ্ছে তোমার মনে কোশ্চেন জাগতে পারে যে ভাইয়া সোডিয়াম কেন ত্যাগ করতেছে আর ক্লোরিন কেন গ্রহণ করতেছে। এখন ভাইয়া এখানে আমি তোমাকে দুই ভাইয়া বলবো, তুমি যেভাবে মনে রাখতে পারো। দেখো ফার্স্ট অফ অল তুমি একটু চিন্তা করো, সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে আর ক্লোরিনের শেষ কক্ষপথে ভাই 7টা ইলেকট্রন ছিল। এখন তুমি চিন্তা করো, কারণ ওদের উদ্দেশ্যটাই কি, যে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসে কাঠামো অর্জন করতে চায়। তো সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলেই কিন্তু ওর সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে, আর ওর কিন্তু 7টা ছিল। সো ও যদি একটা গ্রহণ করে তাহলেই কিন্তু কি ওর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের কাঠামো হয়ে যাবে, এই জন্য বেসিক্যালি ত্যাগ করে। আর এইভাবে মনে রাখবা যে ওর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সো ওই একটা ইলেকট্রন ত্যাগ করা ইজি, এই জন্য ও দিয়ে দেয়। আর সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, সো 7টা ইলেকট্রন ত্যাগ করা আসলে একটু কঠিন, এই জন্য ও গ্রহণ করে। বা তুমি আরেকভাবে মনে রাখতে পারো, হচ্ছে তোমাকে এটার জন্য আগে ধাতু চিনতে হবে। ধাতু হচ্ছে ভাইয়া, তুমি ইলেকট্রন বিন্যাস করার পর যদি দেখো যার সর্বশেষ কক্ষপথে একটা, দুইটা অথবা তিনটা ইলেকট্রন থাকে, সরি কলমে কালি নেই, একটা অথবা দুইটা অথবা তিনটা ইলেকট্রন থাকে, তাহলে ওরা কি করে ইলেকট্রনগুলো দিয়ে দেয়। মূলত হচ্ছে ভাইয়া ধাতু যারা তারা ইলেকট্রন ত্যাগ করে, আর অধাতু যারা, ভাই ভালো করে বুঝো, অধাতু যারা তারা ইলেকট্রন গ্রহণ করে। আর ধাতু আর অধাতু তুমি কীভাবে চিনবা জানো, ইলেকট্রন বিন্যাস করে দেখবা যাদের সর্বশেষ কক্ষপথে একটা, দুইটা অথবা তিনটা, যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করার পর দেখলাম একটা ইলেকট্রন আছে, সো ও হচ্ছে ধাতু। যদি এরকম তুমি ম্যাগনেসিয়ামের করে দেখো ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, সো ম্যাগনেসিয়ামও ধাতু। তারপর অ্যালুমিনিয়ামের করে দেখো অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকবে, সো ওইটাও ধাতু। আর আমি তোমাকে বলেই দিলাম যে তুমি ইলেকট্রন বিন্যাস করার পর যদি দেখো সর্বশেষ কক্ষপথে একটা, দুইটা অথবা তিনটা থাকে, তাহলে ওটা হচ্ছে ধাতু। আর ইলেকট্রন বিন্যাস করার পর তুমি দেখো সর্বশেষ কক্ষপথে 5টা, 6টা অথবা 7টা ইলেকট্রন থাকে, তাহলে সেগুলো অধাতু। যেমন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে দেখলাম তার সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, সো এটা কি একটা অধাতু, ঠিক আছে। তাহলে এইভাবে মনে রাখবা ধাতুগুলো সবসময় ইলেকট্রন ত্যাগ করে অ্যানায়নে পরিণত, ধাতুগুলা ইলেকট্রন সব সময় ত্যাগ করে, আর অধাতুগুলা ইলেকট্রন সব সময় গ্রহণ করে। তাহলে ধাতুগুলা ইলেকট্রন ত্যাগ করে কি হবে, ক্যাটায়নে পরিণত হয়, আর অধাতুগুলা ইলেকট্রন গ্রহণ করে কি হয়, অ্যানায়নে পরিণত হয়। এখন তোমাকে যেটা লাগবে, অ্যানায়ন আর ক্যাটায়নের সংজ্ঞা লাগবে। সো আশা করি বুঝতে পারছো যে ক্যাটায়ন কীভাবে হয়, ইলেকট্রন ত্যাগ করে হয়, অ্যানায়ন কীভাবে হয়, ইলেকট্রন গ্রহণ করে হয়। কারা মূলত ইলেকট্রন ত্যাগ করে, তোমাকে বলছি যারা ধাতু, অর্থাৎ যাদের সর্বশেষ কক্ষপথে 1, 2, 3টে ইলেকট্রন থাকবে তারা ত্যাগ করবে। আর কারা গ্রহণ করবে, যাদের সর্বশেষ কক্ষপথে 5, 6, 7 ইলেকট্রন থাকবে তারা গ্রহণ করবে। কেন করে ভাইয়া, স্থিতিশীলতা অর্জনের জন্য করে। আর স্থিতিশীলতা অর্জন কীভাবে করে, ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসে কাঠামো অর্জন করতে চায়, এবং একবার গ্রহণ করে কাঠামো অর্জন করে। আর এরা হচ্ছে কি স্থিতিশীল মূলক, ঠিক আছে ভাইয়া। আশা করি অ্যানায়ন ক্যাটায়নকে বুঝতে পারছো। এখন তোমার সংজ্ঞাটা লাগবে ভাইয়া, আমরা যদি ক্যাটায়নের সংজ্ঞাটা আগে দিই, ক্যাটায়নের সংজ্ঞাটা আগে দিই, ক্যাটায়ন। তাহলে ভাইয়া তুমি আমাকে বলো তো ক্যাটায়নটা বেসিক্যালি কীভাবে হয়েছিল। ভাইয়া ক্যাটায়নটা ইলেকট্রন ত্যাগ করে হয়েছিল না। তাহলে ভাই আমি কি বলতে পারি যে যে পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জযুক্ত হয়, ধনাত্মক চার্জ যুক্ত হয়, সেই সকল পরমাণুকে ক্যাটায়ন বলা হয়। তাহলে ভাইয়া যেমন সোডিয়াম Na+, হ্যাঁ, তারপর ম্যাগনেসিয়াম Mg2+। ভাইয়া 2+ কেন দিলাম, কারণ ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, ও কী করে, ওই 2টা ইলেকট্রন ত্যাগ করে দেয়। যেহেতু 2টা ইলেকট্রন ত্যাগ করে, এই জন্য Mg2+। হ্যাঁ, এখন আমি যদি তোমাকে কোশ্চেন করি ভাইয়া অ্যানায়ন কাকে বলে, তাহলে আশা করি তুমি এটা অ্যান্সার পারবা ভাইয়া। তাহলে তুমি একটু চিন্তা করো, জাস্ট এইটাই হবে। এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক না তো তোমাকে দিলাম, তুমি নিজে লাগবা। তাহলে কীভাবে লাগবা, যে সকল পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জযুক্ত হয়, সেই সকল পরমাণুকে অ্যানায়ন বলা হয়। জাস্ট এটা কি ইলেকট্রন ত্যাগ করছিল, ক্যাটায়ন কী করে ভাই, ইলেকট্রন ত্যাগ করে, আর অ্যানায়ন কি ইলেকট্রন গ্রহণ করে। এটা কি লিখে দিতে হবে, আশা করি লিখে দিতে হবে না। জাস্ট এইখানে পার্থক্যটা হবে, যে সকল পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জযুক্ত হয়, সেই সকল পরমাণুকে অ্যানায়ন বলা হয়। ভাই অবশ্যই পারবা, আর কারা কারা লিখতে পারবা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। সো অ্যানায়ন কি, ক্যাটায়ন কি, আশা করে বুঝতে পারছো। এখন আরও 2-3টা প্র্যাকটিস আমরা দেখি, তাহলে আরও ভালো করে বুঝতে পারবা।
যেমন ধরো এখানে তোমাদের বইতে সোডিয়াম আর ফ্লোরিনের কথা বলা আছে, তাহলে ভাইয়া সোডিয়াম আর ফ্লোরিনটাই দেখাই। ধরো সোডিয়াম এর হচ্ছে 11 আর ফ্লোরিন হচ্ছে কত ভাইয়া 9, ফ্লোরিন হচ্ছে ভাইয়া 9। এখন ভাইয়া সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি 2, 8, 1, আর ফ্লোরিনের যদি করি আমি হচ্ছে তোমাকে চিত্র আঁকায় দেখাবো, আবার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখাবো 2 এর হচ্ছে 7। তাহলে ভাইয়া ও কি করবে, সোডিয়াম কি ভাইয়া, তোমাকে আগেই বলছিলাম যারা ধাতু তারা ত্যাগ করে, সোডিয়াম অবশ্যই ধাতু। আর ধাতু মনে রাখার আরেকটা কৌশল তোমাকে বলে দেই, যাদের শেষে আম উচ্চারণ হবে, যে পরমাণুর শেষে বা যে মৌলের শেষে আম উচ্চারণ হবে তারা হচ্ছে ভাইয়া ধাতু। যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে ভাইয়া আর কি বলা যায়, ক্যালসিয়াম, ঠিক আছে। আর আরেকটা ইলেকট্রন বিন্যাস করে দেখবা যাদের সর্বশেষ কক্ষপথে 1, 2, 3 থাকে তারা ধাতু, আর যাদের 5, 6, 7 থাকে তারা হচ্ছে অধাতু, আর যাদের 4 থাকে তাদেরকে বেসিক্যালি উপধাতু বলা হয়, যেমন কার্বন, কার্বন একটা উপধাতু। ইলেকট্রন বিন্যাস করলে বুঝবা। ভাইয়া তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আগের ভিডিওগুলো ভাইয়া অবশ্যই দেখে নিবা, কারণ আমি হচ্ছে একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও রিলেটেড থাকে, না দেখলে বেসিক্যালি বুঝবা না। তো এটা দেখতেছিলাম, এটা দেখার জন্য ভাইয়া সোডিয়াম কি করবে ভাইয়া, একটা ইলেকট্রন দেখো, ওর যদি একটা ইলেকট্রন দিয়ে দেয়, ও ফ্লোরিন যদি একটা গ্রহণ করে, তাহলে ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে 8টা হয়ে যাবে। হ্যাঁ, ও নিয়ন্ত্রণের কাঠামো অর্জন করবে, ও একটা দিয়ে নিয়ন্ত্রণের কাঠামো অর্জন করবে। সো আমরা বলতে পারি না সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে কী হবে, Na+ হবে। কয়টা ইলেকট্রন দিচ্ছে, একটা, সো এই যে E1 লিখে দিলাম, E- লিখে দিলাম। আর ফ্লোরিন কী করছে ভাইয়া, একটা ইলেকট্রন গ্রহণ করছে না, এই যে প্লাস দিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে দেখালাম, এবং একটা ইলেকট্রন গ্রহণ করে কী হবে ভাইয়া, F- হবে না। তাহলে ভাইয়া দিন শেষে কী দাঁড়ালো দেখো তো, দিন শেষে Na+ F Na+F-, এটাকে আমরা NaF লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি চিত্র সাহায্যে দেখাই তাহলে ভাইয়া তাহলে আবার ভালো করে ক্লিয়ার হবা। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, সো এটা হচ্ছে নিউক্লিয়াস 2টা, প্রথম শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে ভাই 8টা, আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে ভাইয়া তৃতীয় শক্তি স্তরে কয়টা লাগে ভাইয়া, এটা কিন্তু 2টা, তোমরা একটু ভালো করে আঁকাবা এগুলা। একটা, এটা হচ্ছে কি সোডিয়াম, হ্যাঁ, আর এখানে কি ফ্লোরিন। তো ফ্লোরিনের কত ভাইয়া, ফ্লোরিনের হচ্ছে 2, 7 মানে 9টা। তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। যারা ভাই ইলেকট্রনের বিন্যাস পারো না ভাইয়া, আগের ভিডিওগুলো অবশ্যই দেখবা, না দেখলে কিন্তু বুঝবা না, ঠিক আছে। তাহলে সর্বশেষ কয়টা থাকে ভাইয়া, 7টা, তাহলে 2, 4, 6 আর একটা 7টা। তাহলে দেখো ভাইয়া ওর হচ্ছে কয়টা, সর্বশেষ কক্ষপথে একটা আছে, আর ওর আছে কয়টা ভাইয়া, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে ভাইয়া বলো তো কি ধাতু কি অধাতু, তুমি অবশ্যই বলবা সোডিয়াম ধাতু, আর ফ্লোরিন হচ্ছে কি ভাইয়া অধাতু। কেন, কারণ ওর সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, আর আমি তোমাকে বলেই দিছি যে 5টা, 6টা অথবা 7টা থাকলে অধাতু, আর 1টা, 2টা অথবা 3টা থাকলে সেটা হচ্ছে ধাতু। আমি ধাতু অধাতু আরেকটু তোমাকে বোঝাই দেবো এটা শেষ করে। তাহলে ও কী করবে ভাইয়া, ওর এই ইলেকট্রনটাকে ওকে দিয়ে দিবে। তাহলে দিয়ে দিলে কী হবে ভাইয়া, এখানে আরেকবার নতুন করে আঁকাইতে হবে। সো এটা নিউক্লিয়াস, মাঝখানে এটা নিউক্লিয়াস 2টা, হ্যাঁ, তারপর হচ্ছে কয়টা, 8টা, 2, 4, 6, 8। আর এটা হচ্ছে কী ভাই, ফ্লোরিন। ফ্লোরিন কী করবে, একটা গ্রহণ করছে, তাহলে এখানে 8টা থাকবে। হ্যাঁ, এগুলো তুমি একটু সুন্দর করে আঁকাবা। আর এখানে কয়টা থাকবে ভাই, 8টা থাকবে, কারণ 7টা ছিল, একটা নিয়ে নিছে, 4, 6, এই যে 8, একটা নিয়ে নিছে। তাহলে একটা দিয়েও কী হবে, Na+ হবে, যে দেয় সে প্লাস হয়, আর ও একটা নিয়ে কী হবে, ফ্লোরিন F- হবে, ঠিক আছে। তারপর দিন শেষে তার কী হবে, Na+F-, এটাকে কী করা যায়, NaF লেখা যায়, ঠিক আছে, কারণ প্লাস মাইনাসে ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে ভাইয়া। বুঝতে পারছো তো কীভাবে বেসিক্যালি ঘটনাটা ঘটে। এখন ধাতু অধাতু চেনার জন্য তোমাদেরকে বলছিলাম যে আসলে ইলেকট্রন বিন্যাস করলে কীভাবে বোঝা যায়। যেমন ভাই আরেকটা প্র্যাকটিস তোমাকে দেখাই, ম্যাগনেসিয়াম হচ্ছে কত ভাই জানো, এটা এম্বর হাতের 12, দেখা গেছে, লেখাটা কাটে ফেলছি। আচ্ছা দেখো, তাহলে 12, 2, 8, এটা হচ্ছে 2। আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, ঠিক আছে। যেমন এটা হচ্ছে নিউক্লিয়াস, তাহলে সর্বোচ্চ প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ভাই, 8টা থাকে। হ্যাঁ, তাহলে 8টা আর 2টা কত হলে ভাই, 10টা, আরও 2টা প্রয়োজন, যেহেতু 12, তাহলে এখানে একটা, এখানে একটা দেওয়া যায়, তুমি চাইলে এখানে দিতে পারতা। দেখো সর্বশেষ কয়টা আছে, 2টা আছে না, তার মানে এটা হচ্ছে ধাতু। আমি তোমাকে বলে দিছি যে যাদের সর্বশেষ 1, 2, 3 থাকবে সাদা ধাতু। অনুরূপভাবে এভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। সো আমরা কিন্তু এই পর্যন্ত অলরেডি কমপ্লিট করে ফেলেছি ভাইয়া, 37 পৃষ্ঠা পর্যন্ত। সো এর পরবর্তী ভিডিওতে ভাইয়া আমি হচ্ছে 38 পৃষ্ঠা ক্যাটায়ন অ্যানায়ন যোগের রাসায়নিক সংকেত লেখার নিয়মগুলো আরও ডিটেলস আলোচনা করব। তো ভাইয়া যারা ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ, আশা করি একটু হলেও তোমরা উপকৃত হবা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো অবশ্যই, কারণ তোমাদের হচ্ছে বিজ্ঞান ম্যাথ ধারাবাহিকভাবে আমি ভিডিওগুলো দেবো। আমি চেষ্টা করি সবসময় বেসিক সহ তোমাদেরকে কত ইজিলি বোঝানো যায়। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি ভাইয়া, আর অবশ্যই লাইক কমেন্ট করবা। সো ভালো থাকো, আল্লাহ হাফেজ।